আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নাওছিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। গুপ্ত নিয়ে উত্তপ্ত রাজনীতি, বিসিএস ক্যাডারের শীর্ষে ঢাকা, পিছিয়ে সিলেট। বিদেশিদের হাতে যাচ্ছে না চট্টগ্রাম বন্দর, হামির উপসর্গ নিয়ে 5 জনের মৃত্যু। 10 বছর পর তনু হত্যার প্রথম আসামি সেনা কর্মকর্তা গ্রেপ্তার। আওয়ামী লীগের সুবিধাভোগী পুলিশের ঊর্ধ্বতন 13 কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে। 14 বোয়িং বিমান কিনছে সরকার, জুন থেকে টোকিওতে সরাসরি ফ্লাইট। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে গুপ্ত শব্দটি ভিন্ন মাত্রা পেয়েছে। আবিধানিক অর্থে শব্দটির অর্থ গোপন বা লুকানো। তবে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ একটি গোষ্ঠীর দীর্ঘকালীন রাজনৈতিক কৌশলকে ইঙ্গিত করে শব্দটির ব্যবহার হচ্ছে। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমানও নির্বাচনের আগে বিরোধীদের সম্পর্কে বলতে গিয়ে গুপ্ত শব্দটি উচ্চারণ করেছেন, যদিও তিনি কোনো দলের নাম উল্লেখ করেননি। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি গ্রাফিতিতে গুপ্ত লিখে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ এই আলোচনাকে আরো সামনে নিয়ে এসেছে। তারপর থেকে শব্দটি ব্যাপক ভাইরাল হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আন্ডারগ্রাউন্ড বা গোপন তৎপরতা নতুন নয়। 1974 সালে পূর্ব বাংলার সর্বহারা পার্টি, পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি, জাসদ ও গণবাহিনী, সাম্যবাদী দল সহ বেশ কিছু দলের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সৈয়দ আবুল আলা মওদুদের নেতৃত্বে 1941 সালে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠার পর থেকে দলটি 5 বার নিষিদ্ধ হয়। সর্বশেষ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় জড়িত থাকার অভিযোগে 2024 সালের 1 আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকার সন্ত্রাস বিরোধী আইনে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে। তবে বর্তমানে গুপ্ত শব্দটি মূলত ইসলামী ছাত্র শিবিরকে উদ্দেশ্য করে ব্যবহৃত হচ্ছে। সংগঠনটির কয়েকজন কর্মী আওয়ামী লীগ সরকারের 15 বছরের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন পদে ছিলেন। 2024 সালের 5 আগস্টের পর তাদের আসল পরিচয় বা নতুন রাজনৈতিক অবস্থান সামনে আসার পর গুপ্ত শব্দটি রাজনৈতিক মহলে বিদ্রুপ ও সমালোচনার হাতিয়ার হয়ে ওঠে। 24-এর আন্দোলনের সহযোদ্ধা থাকলেও তিক্ততা বাড়তে থাকে ছাত্রদল ও শিবিরের মধ্যে। তিক্ততার সর্বশেষ নজির হিসেবে যুক্ত হয়েছে চট্টগ্রামের সরকারি সিটি কলেজের ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা। কলেজের ভবনের দেয়ালে একটি গ্রাফিতির নিচে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। সোমবার রাতে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী সেখানে গিয়ে গ্রাফিতি থেকে ছাত্র শব্দটি মুছে ওপরে লেখেন গুপ্ত। তবে এর বিপরীতমুখী প্রচারও এরই মধ্যে শুরু করে দিয়েছে শিবির। তারা ছাত্র দলের লেখা দেয়াল লিখনগুলোর বানান এবং লেখার ধরন নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছে, যা নিয়ে সামাজিক মাধ্যমে এরই মধ্যে ব্যাপক হাস্যরসের সৃষ্টি হয়েছে। সব মিলিয়ে এটাই দৃশ্যমান, সংগঠনগুলোর বিরোধ ও নেতৃত্বের লড়াইয়ে গুপ্ত তকমাটি বর্তমানে শক্তিশালী রাজনৈতিক হাতিয়ার হিসেবেই ব্যবহৃত হচ্ছে। বিসিএস ক্যাডার পদে সুপারিশ প্রাপ্তদের সংখ্যায় অন্য সব বিভাগকে ছাপিয়ে ধারাবাহিকভাবে এগিয়ে রয়েছে ঢাকা বিভাগ। বিপরীতে সবচেয়ে কম সুপারিশ প্রাপ্ত সিলেট বিভাগ থেকে। সর্বশেষ 4 বিসিএস এ 44তম, 45তম, 48তম, 49তম চূড়ান্তভাবে সুপারিশ প্রাপ্ত 7,651 জনের মধ্যে ঢাকা বিভাগ থেকে সুপারিশ প্রাপ্ত হয়েছেন 1,565 জন। অন্যদিকে সিলেট বিভাগ থেকে সুপারিশ প্রাপ্ত হয়েছেন মাত্র 229 জন। সদ্য প্রকাশিত পিএসসি 2025 সালের বার্ষিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনটি সম্প্রতি জাতীয় সংসদে উত্থাপন করা হয়। 4 বিসিএস এর ফলাফল বিশ্লেষণে দেখা যায় প্রতিটি বিসিএস এর ফলাফলেই ঢাকা বিভাগ শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে সিলেট বিভাগ ধারাবাহিকভাবে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। ফলাফলে দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ, তৃতীয় স্থানে রাজশাহী বিভাগ, এরপর যথাক্রমে খুলনা, রংপুর, ময়মনসিংহ এবং বরিশাল বিভাগ। চট্টগ্রাম বন্দর কোনো বিদেশি অপারেটরের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই বলে সংসদে জানিয়েছে নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বুধবার সংসদে লক্ষ্মীপুর 1 আসনের সরকারি দলের সংসদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেনের
টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান। নৌ পরিবহন মন্ত্রী বলেন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি অথবা সরকার কর্তৃক জারিকৃত অথবা অনুমোদনকৃত ক্ষেত্রে শুধু বন্দরের টার্মিনাল পরিচালনার লক্ষ্যে অপারেটর নিয়োগ করা হয়। এক্ষেত্রে দেশি এবং বিদেশি উভয় ধরনের অপারেটর বিবেচনাযোগ্য। তিনি বলেন, বর্তমানে বন্দরের আধুনিকায়ন এবং দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অব্যাহত অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে বন্দরের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দেশি বিদেশি অপারেটর দ্বারা বন্দরের বিভিন্ন টার্মিনাল পরিচালনা করা হচ্ছে। যেমন বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল বিদেশি অপারেটর দ্বারা পরিচালিত হচ্ছে। বাংলাদেশে 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগে 5 জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা 1229 জন এবং নিশ্চিত হাম রোগীর সংখ্যা 129 জন। এই সময়ের মাঝে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এখন পর্যন্ত হাম রোগে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যা 10 বছর পর হাফিজুর রহমান নামে সেনাবাহিনীর এক সিনিয়র ওয়ারেন্ট অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। এর মাধ্যমে তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হলো। গ্রেপ্তারকৃত হাফিজুর রহমানকে 3 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার বিকেলে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এ আদেশ দেন। এর আগে হাফিজুর রহমানকে বাসভবন থেকে গ্রেপ্তার করেন পিবিআই এর তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। পরে তাকে কুমিল্লার সদর আদালতে হাজির করা হয়। গত 6 এপ্রিল এই আলোচিত মামলার 7ম তদন্ত কর্মকর্তা 3 সন্দেহভাজন সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার জন্য আদালতের অনুমতি চেয়েছিলেন। প্রসঙ্গত 2016 সালের 20 মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করতে গিয়ে আর বাসায় ফেরেননি তনু। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তনুর লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। পরদিন তনুর বাবা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। 2016 সালের 4 এপ্রিল ও 12 জুন 2 দফা ময়নাতদন্ত প্রতিবেদনে তনুর মৃত্যুর কারণ খুঁজে না পাওয়ার তথ্য জানায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ। আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী ও অতিমাত্রায় উৎসাহী বলে পরিচিত বাংলাদেশ পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদা 13 কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। এই কর্মকর্তাদের বিরুদ্ধে অতীতে বিরোধী রাজনৈতিক দলগুলোর ওপর দমন নিপীড়নের অভিযোগ রয়েছে। 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর তাদের বিভিন্ন স্থানে বদলি করা হয়। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সিনিয়র সচিব মোহাম্মদ মাহবুবুর রশিদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন পুলিশ স্টাফ কলেজ ঢাকার ডিআইজি ডক্টর AFM মাসুম রব্বানী, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন, রংপুর পিটিসির কমান্ডেন্ট মোহাম্মদ আশরাফুজ্জামান, এন্ট্রি টেরোরিজম ইউনিটের ডিআইজি AZM নাফিউল ইসলাম, নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আবুল ফয়েজ, এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, APBN হেডকোয়ার্টার ডিআইজি মোহাম্মদ মনিবুর রহমান, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল হোসেন, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামিমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি মোহাম্মদ আবু কালাম সিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি মোহাম্মদ আমিনুল ইসলাম ও APBN এর ডিআইজি সালমা বেগম। পরিবহন সুবিধা বাড়াতে 14টি বোয়িং বিমান কেনার পাশাপাশি কিছু বিমান লিজ নিতে এয়ারবাসের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী M রশিদুজ্জামান মিল্লাত। টোকিওতে সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে তিনি বলেন, আগামী জুন থেকে টোকিওতে ফ্লাইট চালু হবে। কত স্লট দেয়া যায় সেটি নিয়ে ভাবা হচ্ছে, লাভজনক হলে স্লট আরও বাড়ানো হবে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।